বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক্তার কাসুই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থীকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে আমি কৃষি শিক্ষা ক্লাস নিচ্ছি। তোমরা ক্লাসটি দেখে তোমাদের নাম রোল নং লিখে অংশগ্রহণ করে দেখবে। পরিচিতি: আমি মহসিন আহমেদ, সহকারী শিক্ষক, ডাক্তার কাসুই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। আজকের তোমাদের শিক্ষার দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি, আজকের পার্ট 6, 7, 8, 9 ও 10, অর্থাৎ 6 থেকে পার্ট 10 পর্যন্ত তোমাদের আলোচনা করা হবে। ভালো বীজ বাছাইকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো বীজ বাছাইকরণের আগে আমি একটু তোমাদের ভালো বীজ বাছাইকরণ সম্পর্কে একটু আলোচনা করি। ভালো বীজে ভালো ফসল, অর্থাৎ গুণগত মানসম্মত বীজ থেকেই ভালো ফসল জন্মায়। প্রবাদ আছে, সুবংশে সুসন্তান দুজনে কয়, ভালো বীজে ভালো ফসল জানিবে নিশ্চয়। ফসল উৎপাদনে ভালো বীজের গুরুত্ব অপরিসীম। অনেক সময় আমরা ভালো উন্নত জাতের বীজ হলে নানা কারণে বীজ ভালো হয় না। বীজের অনেক কিছু থাকতে পারে যা উন্নত জাতের বীজকে নির্গুণ করে দেয়। ভিডিওটি তোমরা একটু দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভিডিও থেকে বীজ কিভাবে সংগ্রহ করতে হয় ভালো বীজ, সেটা আমরা গানটি থেকে শুনে নিলাম। সর্বলোকে তাই কয়, ভালো বীজে ভালো ফসল জানিবে নিশ্চয়। ভালো বীজে ভালো বীজে ভালো ফসল জানিবে নিশ্চয়, গানটি থেকে আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই শিখন ফল আমরা এই পাঠ শেষে শিখব। ভালো বীজের বৈশিষ্ট্যগুলি বলতে পারবো, ভালো বীজ বাছাই করার প্রক্রিয়া উপস্থাপন করতে পারবো। ভালো বীজ, গমের বীজ দেখো, কিছু আমরা বীজের পরিচিতি জানি। কুমড়ার বীজ, ভুট্টার বীজ, ধানের বীজ এবং সূর্যমুখী বীজ, এই বীজগুলি আমরা জানলাম। ভালো বীজের বৈশিষ্ট্য হলো অন্য জাতের মিশ্রণ মুক্ত থাকতে হবে। অন্য জাতের এই বীজগুলোতে আমরা বিভিন্ন জাতের মিশ্রণ দেখতে পাচ্ছি। বীজ পরিষ্কার এবং পুষ্ট হবে, বীজের রং স্বাভাবিক হবে, ইট পাথরের কণা ও আগাছা মুক্ত হবে, বীজ দাগ মুক্ত, খাওয়া বা ভাঙ্গা হবে না।
বীজ অঙ্কুরোদ্গমের হার কমপক্ষে 80 ভাগ হতে হবে। ভালো বীজ পেতে হলে নিরোগ পোকামুক্ত জমি হতে বীজ সংগ্রহ করতে হবে। ভালো করে ফসল কেটে পরিচ্ছন্ন ভাবে মাড়াই ঝাড়াই করতে হবে। বীজ বাছাইয়ের উপকরণ: একটা সিমটার দরকার, আতশ কাচের দরকার, ছোট নিকটির দরকার, সাদা কাগজ দরকার। এগুলো আমরা বীজ বাছাই করতে গেলে আমাদের এই উপকরণগুলি প্রয়োজন হবে। ছোট বীজ 10 গ্রাম, মাঝারি বীজ 50 গ্রাম এবং বড় বীজ 100 গ্রাম শিক্ষার্থীবৃন্দ আমাদের নিতে হবে। আমরা 100 গ্রাম ধানের বীজ গুনে নেই। 100 গ্রামে কয়টি বীজ হয় সেটা আমরা গুনে নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাদা কাগজের উপর ধানের বীজগুলো রাখি। বীজ হতে নিম্নলিখিত বস্তুগুলি অপসারণ করি। বীজ বাছাইকরণ: আমরা কিভাবে বীজগুলি বাছাই করব এবং ধাপে ধাপে সেটা আমরা দেখাবো। জড় পদার্থ আলাদা করতে হবে, আগাছার বীজ আলাদা করতে হবে, অপুষ্ট বীজ আলাদা করতে হবে, ভাঙ্গা বা পোকা খাওয়া বীজ আলাদা করতে হবে, অন্য জাতের বীজ আলাদা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাছাইকরণের পূর্বে মিশ্র বীজ, বাছাইকরণের পর বিশুদ্ধ বীজ, এভাবে আমরা দেখালাম। পরীক্ষণ: ধানের বীজ বাছাইকরণ। ধানের বীজ বাছাইকরণ আমরা কিভাবে ধানের বীজ বাছাই করতে কি কি লাগবে? ধানের বীজ, সিমটা, আতশ কাচ, সাদা কাগজ, ছোট নিকটি। চিত্র 1, চিত্র 2, চিত্র 3, চিত্র 4, চিত্র 5। নিকটি, সাদা কাগজ, সিমটা এবং বীজ। 100 গ্রাম ধানের বীজ থেকে আমরা নড়ি পাথরকণা 2 গ্রাম পেলাম। বীজ বাছাই করে নড়ি বা পাথরকণা পাওয়া গেলে 2 গ্রাম। প্রিয় শিক্ষার্থী কিন্তু পোকা খাওয়া বীজ 3 গ্রাম, অর্থাৎ বীজ বাছাই করে পোকা খাওয়া বীজ পাওয়া গেলে 3 গ্রাম। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আগাছার বীজ 2 গ্রাম, বীজ বাছাই করে আগাছার বীজ পাওয়া গেলে 2 গ্রাম। প্রিয় শিক্ষার্থী, অপুষ্ট বীজ, বীজ থেকে বাছাই করে অপুষ্ট বীজ পাওয়া গেলে 3 গ্রাম। বীজ বাছাই করে অন্য জাতের বীজ পাওয়া গেল 5 গ্রাম। সূত্র: আমরা এখন শতকরা হার, বিশুদ্ধ বীজের হার বের করব। বাছাইকৃত বীজের শতকরা হার মোট বীজের ওজন থেকে অপসারিত বস্তুর ওজন এবং মোট বীজের ওজন দিয়ে 100 দিয়ে আমরা গুণ করব। মোট বীজের ওজন থেকে অপসারিত বস্তুর বীজকে মোট বীজের ওজন দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করবো। তাহলে আমরা অঙ্কুরিত বীজের বা ভালো বীজের শতকরা হার বের হয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূত্রটি দেখো আমরা কিভাবে 2 গ্রাম, 3 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম, 5 গ্রাম এগুলো যোগ করে 100 গ্রাম 100টি বীজ থেকে বা 100 গ্রাম বীজ থেকে বিয়োগ করে দেবো, অর্থাৎ 15। ব্র্যাকেটের ভিতরে যোগফল হলো 15। আমরা বিয়োগ করে পেলাম 85 গুণন 100, 100 মোট শতকরা বীজের পরিমাণ পাওয়া গেল 85 ভাগ, অর্থাৎ এই বীজের হার ভালো বীজের পরিমাণ হলো 85 ভাগ। সিদ্ধান্ত: উপরোক্ত পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত বীজ দ্বারা আশানুরূপ উৎপাদন পাওয়া সম্ভব। বাড়ির কাজ: প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বাড়ির কাজগুলো সুন্দর মতো খাতায় প্রশ্নগুলো লিখে উত্তর লিখে নিবে। তোমাদের বাড়ির কাজ থাকলো এই প্রশ্নগুলো। এখনকার পাঠ 7, শিক্ষার্থী শুকনো মৌসুমে গবাদি পশুর কাঁচা ঘাস কিভাবে সরবরাহ করা যায়, কাঁচা ঘাস সংরক্ষণ। এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দু সাইলেজ সম্পর্কে বলতে পারবে, সাইলেজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, সাইলেজ তৈরির উপকারী ঘাসগুলোর নাম বলতে পারবে, সাইলেজ তৈরির প্রক্রিয়া বর্ণনা করতে পারবে। দেখো, খালি মাঠ, লোকটি বসে আছে। ছবি থেকে তোমরা কি দেখতে পাচ্ছ? ছবিটা
ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ? প্রচুর ঘাসযুক্ত মাঠ। সাইলেজ, প্রিয় শিক্ষার্থী, শুকনো মৌসুমে ঘাসের অভাব মেটানোর জন্য যে পদ্ধতিতে কাঁচা ঘাস সংরক্ষণ করা হয় তাকে সাইলেজ বলে, অথবা কাঁচা ঘাস সংরক্ষণ করার পদ্ধতিকে সাইলেজ বলে। চলো এবার আমরা সাইলেজ তৈরির ধাপসমূহ জেনে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধাপগুলো হলো কাঁচা ঘাস সংরক্ষণের জন্য প্রথমে শুকনো উঁচু স্থান নির্ধারণ করতে হবে। 2 নম্বর হলো নির্ধারিত স্থানে 1 মিটার গভীর, 1 মিটার প্রস্থ, 1 মিটার দৈর্ঘ্যের গর্ত তৈরি করতে হবে। তুমি ইচ্ছা করলে এর চেয়ে বড় গর্ত তৈরি করতে পারবে, আরো বড় মাপেরও তৈরি করতে পারবে। 1 ঘনমিটার গর্তে প্রায় 700 কেজি কাঁচা ঘাস সংরক্ষণ করা যায়। কাঁচা ঘাস সংরক্ষণের জন্য 3/4 ভাগ চিটাগুড় বেপে একটি সারিতে নিতে হবে। চিটাগুড়ের সাথে সমান পরিমাণ পানি মেশাতে হবে। যতটুকু গুড় নিবা চিটাগুড় গরুর খাবারের জন্য, কাঁচা ঘাস সংরক্ষণের জন্য এই ধাপে ধাপে চিটাগুড়টা মিশাইতে হয়। চিটাগুড়টা নেওয়া যতটুকু চিটাগুড় নিবে ঠিক তার সমপরিমাণ পানি নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা 6 নম্বর ধাপে যাব এখন। গর্তের তলায় খড় অথবা পলিথিন বিছিয়ে দিতে হবে। চারপাশের ঘাস সাজানোর সাথে সাথে আস্তরণ দিতে হবে। গর্তে আস্তরণ দিয়ে গর্তটা তৈরি করবে। তারপর দেখো ধাপে ধাপে 700 কেজি কাঁচা ঘাস নিয়ে 20 থেকে 30 কেজি শুকনো খড় দিতে হবে। প্রতিটি ঘাসের ধাপে 15 থেকে 20 কেজি চিটাগুড় ও পানির মিশ্রণ সমপরিমাণে ছিটিয়ে দিতে হবে। ধাপে ধাপে ঘাস ও খড় বিছিয়ে ভালোভাবে পা দিয়ে বানাতে হবে যাতে বাতাস বেরিয়ে যায়। ঘাস সাজানো শেষ হলে খড়ের আস্তরণ দিয়ে পলিথিন দিয়ে সাইলেজটিকে ঢেকে দিতে হবে। সব শেষে পলিথিনের উপর 7.5 থেকে 10 সেন্টিমিটার মাটি দিয়ে পুরু করে ফলের দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে সাইলেজ তৈরি, তাহলে এটা একটি বাড়ির কাজ। ভিডিওটি দেখা যায় নাই, তবে আমরা 2 নং থেকে 8 নং এর প্রশ্নের উত্তরগুলো খাতায় ভালো করে লিখবো। তো ভিডিওটিতে ছিল কিভাবে আমরা কাঁচা ঘাস সংরক্ষণ করে, সেই ভিডিওতে সেটা ছিল, সেটা কিভাবে শেখা যায়। পার্ট 8, প্রিয় শিক্ষার্থী বন্ধু, খাঁচায় মাছ চাষ। কিভাবে আমরা খাঁচাতে মাছ চাষ করি। একটি খাঁচা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধু, খাঁচা। এই খাঁচার মধ্যে আমরা বিভিন্ন মাছ চাষ করে এদেশের মানুষের মাছের চাহিদা পূরণ করতে পারি। দেশের জনসংখ্যা বাড়ার কারণে মাছের চাহিদা অনেক বাড়ছে। বিভিন্ন কারণে বাজারে মাছের সরবরাহ কমে যাচ্ছে। মাছের চাহিদা পূরণের জন্য মৎস্য বিশেষজ্ঞ মূল্যবান পরামর্শ দিয়ে থাকেন। অনেক পরামর্শের মধ্যে খাঁচায় মাছ চাষের একটি বর্তমান মুক্ত জলাশয়ে খাঁচায় মাছ চাষের জনপ্রিয়তা বাড়ছে। খাঁচায় মাছ চাষে আমাদের দেশে নতুন হলেও উত্তর আমেরিকায় অনেক আগেই এর ব্যবহার চলে আসছে। কালক্রমে ইন্দোনেশিয়া, কম্বোডিয়া এবং বিভিন্ন দেশে এর খাঁচায় মাছ চাষের প্রচলন আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তার একটা খাঁচায় মাছ চাষে একটু বর্ণনা দিলাম। এই পাঠ শেষে খাঁচায় মাছ চাষের গুরুত্ব সম্পর্কে জানতে পারবে, খাঁচায় মাছের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, মাছ চাষের জন্য কিভাবে খাঁচা তৈরি করতে হয় তা বলতে পারবে, খাঁচায় মাছ চাষের পদ্ধতি বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটি খাঁচা বর্তমান মুক্ত জলায় খাঁচায় মাছ চাষের জনপ্রিয়তা বাড়ছে। খাঁচায় মাছের চাষ আমাদের দেশে নতুন হলে উত্তর আমেরিকা, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া অনেক আগ থেকে এর প্রচলন আছে। বাংলাদেশে খাঁচায় মাছ চাষ মৎস্য বিশেষজ্ঞের একটি অনুমোদিত প্রযুক্তি। এটিও আমরা আমাদের দেশে একটি প্রযুক্তি। যেসব এলাকায় নদী নালা, হাওর, খাল বিল আছে সেসব এলাকায়
কৃষকেরা এই পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন। নদীতে বা বিলে বা যে কোনো উন্মুক্ত জলাশয়ে খাঁচা বানিয়ে পুকুরে আকার দেওয়া যায়। এই পুকুরে যে আকার দিয়ে ছোট ছোট আকার দেওয়া যায়, একটি খাঁচায় এক এক ধরনের মাছ আমরা চাষ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাঁচায় মাছ চাষ করার ফলে একদিকে পারিবারিক চাহিদা মেটানো যায়, পুষ্টির চাহিদা মেটানো যায়, অপরদিকে মাছ বাজারে বিক্রি করে অর্থ লাভ করা যায় এবং বেকারত্ব দূর করা যায়, বেকারত্ব দূরীকরণ যায়। তাহলে আমরা মাছটা কোথায় চাষ করব? উন্মুক্ত জলাশয়, যেখানে হাওর, নদী, খাল, বিল আছে, ওখানে আমরা এই মাছগুলি চাষ করে মাছ উৎপাদন করে পুষ্টির চাহিদা মেটাতে পারি এবং বেকারত্ব দূর করতে পারি, বাজারে বিক্রি করে অর্থ লাভ করতে পারি। খাঁচা কিভাবে তৈরি করবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখছি দুই ধরনের খাঁচা আছে। দুই ধরনের খাঁচা আছে, একটা গোলাকার, একটা আয়তাকার। আমরা দুই পদ্ধতিতে খাঁচা তৈরি করতে পারি। খাঁচা তৈরি প্রথমেই চারদিকে 4টি খুঁটি দিয়ে আড়াআড়ি বাঁশ বেঁধে খাঁচার আয়তাকার কাঠামো তৈরি করা যায়। এরপর খাঁচার কাঠামো চারদিকে এবং উপরে নিচে জাল দ্বারা আবৃত করে খাঁচা তৈরি করা যায়। পরে খাঁচাটি তুলে নদীতে বা হাওরে নিয়ে মাটিতে শক্ত করে বাঁশের খুঁটি পুঁতে বেঁধে দিতে হবে। তোমরা দেখো খাঁচা তৈরি করছে। তারপরে ছোট খাঁচা, মাঝারি খাঁচা, বড় খাঁচা হতে পারে। খাঁচা 3 ধরনের আমরা করতে পারি, ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় খাঁচা হতে পারে। ছোট আকারের খাঁচার মাপ হচ্ছে 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ এবং গভীরতা 2 মিটার। ব্যবসায়িক উদ্দেশ্যে মাছ চাষের জন্য খাঁচার আকার এসে দ্বিগুণ বা 3 গুণ হতে পারে। আরো বড় করে আমরা খাঁচা তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাছের খাঁচার আকার যে শুধু আয়তাকার হবে তা নয়, গোলাকারও হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 2 ধরনের লম্বা বাঁশের ফ্রেম বানিয়ে এর সাথে ঘন ছিদ্রযুক্ত নেট বা জাল লাগিয়ে অনেকগুলো খোপের মাছের খাঁচা তৈরি করা যায়। বিভিন্ন খোপে বিভিন্ন মাছের চাষ করা যেতে পারে। স্রোতহীন বা কম স্রোত পানিতে খাঁচা বসাতে হবে। বেশি স্রোতে খাঁচা ব্যবস্থাপনা কঠিন এবং ব্যয়সাধ্য। খাঁচা খুঁটি বা প্ল্যাটফর্ম দ্বারা বসাতে হবে। একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে খাঁচার নিচে। খুঁটির চেয়ে প্ল্যাটফর্ম বেশি ভালো। তেলের ড্রাম দ্বারা প্ল্যাটফর্ম তৈরি করা যায়। প্ল্যাটফর্ম ব্যবহার করলে যে কোনো গভীরতায় খাঁচা বসানো যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাঁচায় মাছের চাষ হলো নির্বিশ্বাস। এর জন্য সুষম খাদ্য আবশ্যক। মাছের জন্য সুষম খাদ্য ব্যবহার করতে হবে। তুমি খাঁচা যে বানাবে, সেই খাঁচার চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি খাবার দিতে পারবে। বাংলাদেশের খাঁচায় তেলাপিয়া, নাইলোটিকা, কাপ জাতীয় মাছ চাষ করা যায়। খাঁচা বড় হলে পাঙ্গাস মাছও চাষ করা যায়। তেলাপিয়া মাছ, নাইলোটিকা মাছ, কাপ জাতীয় মাছ, আমরা এই মাছগুলো আমরা খাঁচায় চাষ করতে পারি। এবং পাঙ্গাস মাছও আছে, ওই যে বলছে খাঁচা বড় হলে আমরা পাঙ্গাস জাতীয় মাছও চাষ করতে পারি। খাঁচায় তেলাপিয়া চাষ লাভজনক। খাঁচায় তেলাপিয়া চাষ করতে হলে প্রতি 1 ঘনমিটার 200 থেকে 300 পোনা ছাড়তে পারি আমরা প্রতি ঘনমিটারে। গমের ভুসি, ফিশমিল যথাক্রমে 85% ও 15% হারে মিশিয়ে মাছকে খাদ্য হিসেবে দিতে পারি। প্রতিদিন খাদ্যের পরিমাণ থাকবে মাছের দেহের ওজনের 6 থেকে 7%। খাঁচার তলায় সবটুকু অংশ পলিথিন দিয়ে দিতে হবে। খাঁচার জাল, পলি, শেয়ালা ভর্তি হয়ে যেতে পারে। এমন হলে যথাসময়ে বাঁশ বা কাঠের শলা ঝাঁটা দিয়ে জাল পরিষ্কার করতে হবে, খাঁচার তলা পরিষ্কার করতে হবে মাছ চাষের, তাহলে মাছ দ্রুত বাড়বে। প্রতিদিন 3 মাস অন্তর অন্তর 1 ঘনমিটার খাঁচা হতে 20 কেজি তেলাপিয়া উৎপাদন করা সম্ভব। এর সাথে তো অন্যান্য মাছও চাষ করা যায়। তাহলে আমরা অনেক
পাঠ 9 প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফসল উৎপাদনে স্থানীয় কৃষি যন্ত্রপাতির ব্যবহার। আমরা যে মাঠে ফসল উৎপাদন করি, তাহলে কৃষি যন্ত্রপাতি এবং তার এর ব্যবহারটা আমরা কিভাবে করি। যেমন একটা নাঙ্গল, দেখো আমরা এখানে এই যন্ত্রগুলো, আমাদের ফসল উৎপাদন করতে হলে এই যন্ত্রপাতিগুলোর প্রয়োজন হয়। উপরের ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ, তাহলে এগুলো কৃষি যন্ত্রপাতি এবং এর ব্যবহার আমরা কিভাবে করব সেটা জানবো। শিখন ফল, এই পাঠে স্থানীয় কৃষি যন্ত্রপাতি সম্পর্কে বলতে পারবে, স্থানীয় কৃষি যন্ত্রপাতির ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। উপরে ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? নাঙ্গল। চলো এবার আমরা কিভাবে নাঙ্গল তৈরি করা যায় তা জেনে নেই। এটা নাঙ্গলের শরীর বা বডি বলা হয়। পুরোটুকু দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখান থেকে ধরে এটা নাঙ্গলের পুরাটা একটা বডি, এটা বডি। এখানে বিভিন্ন অংশ সংযুক্ত হবে। এটা হলো নাঙ্গলের হাতল, এটি হলো নাঙ্গলের ইস। নাঙ্গলের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে স্টিল যুক্ত থাকে, এটা নাঙ্গলের ইস বলা হয়। এই যে এটা বলা হয় খাঁজ কাটা হয়, এখানে রশি দিয়ে বাঁধা হয়, এখানে একটা খিলেল থাকে শক্ত করে স্টিকে আটকানোর জন্য। এটা হলো লোহার নাঙ্গলের ফলা, এটা লোহা বা ইস্পাতের তৈরি হতে পারে। শিক্ষার্থীবৃন্দ দেখো কিভাবে জমি চাষ করা যায়। চলো এবার আমরা নাঙ্গলের কাজ জেনে নেই। তাহলে আমরা নাঙ্গলের কাজ সাহায্যে কি করতে পারি? জমি চাষের জন্য নাঙ্গল ব্যবহার করা। আচ্ছা, চলো নাঙ্গলের ব্যবহারের সুবিধাগুলো জেনে নেই। নাঙ্গল সহজলভ্য ও দেশীয় উপাদান দ্বারা তৈরি করা যায়। নাঙ্গল তৈরি ও পরিচালনা করা সহজ। নাঙ্গল ওজনে হালকা বলে বহন করা সহজ। উপরের ছবিটি তোমরা কি দেখতে পাচ্ছ? জোয়াল। এটি তৈরি করতে, চলো এবার এটি কিভাবে জোয়াল তৈরি করা যায় তা আমরা জেনে নেই। একটি বাঁশ, দুটি খুঁটি আছে, এটি একটা জোয়াল হলো। চলো এবার আমরা জোয়ালের ব্যবহার জেনে নিই। তোমরা দেখতে পাচ্ছ গরুর কাঁধে জোয়াল লাগানো আছে। জোয়াল গরুর কাঁধে রেখে কাঠি দুটির সাথে রশি বেঁধে নাঙ্গলের সাথে বেঁধে দেওয়া হয়। চলো এবার আমরা জোয়ালের সুবিধা জেনে নেই। বাঁশ বা কাঠ দিয়ে জোয়াল তৈরি করা যায়। জোয়াল তৈরি করা সহজ। জোয়াল গরুর কাঁধে রশি দিয়ে বেঁধে দেওয়া হয় এবং নাঙ্গলের সাথে যুক্ত থাকে। ওজনে হালকা বলে তাই গরুর পক্ষে বহন করা সহজ। এটি দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এটি একটি মই। এই মই জমি চাষ করার জন্য মইয়ের ডেলা ভাঙা বা সমান করা এটি ব্যবহার করা হয়। চলো এবার আমরা কিভাবে মই তৈরি করা যায় সেটা দেখে নিই। এটি বাঁশের এক ভাগ, এটাকে একটু বাঁকানো হয়। এটা বাঁশের অন্য ভাগ, এটা মুখোমুখি বাঁকানো হয় দুই পাশ, মাঝখানে একটা
মইয়ের ভীম থাকে, দুই পাশেরটাকে সংযুক্ত করার জন্য অনেকগুলো কাঠি দ্বারা, খিলেল দ্বারা সংযুক্ত করা হয়। দেখো অনেকগুলো খিলেল দিয়ে আমরা এটাকে সংযুক্ত করছি, এটাকে বলা হয় দেশি মই। চলো এবার আমরা মইয়ের ব্যবহার জেনে নেই। মাটির ঢালা ভাঙ্গা, মাটি, জমির মাটি সমান করা, সমতল করা, এটা একটি কোদাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরের ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ পেলে? চলো এবার আমরা কিভাবে কোদাল তৈরি করা যায় তা জেনে নেই। কোদালের এটা হলো লোহার ফলক, ফলা, এটা একটি হাতল বাঁশ দিয়ে তৈরি করা হয়, বা হাতলটি বাঁশ দিয়েও তৈরি করা যায়, অথবা গাছের কাঠ দিয়ে তৈরি করা যায়। চলো এবার আমরা কোদালের কাজ দেখে নেই। কোদাল দিয়ে মাটি কাটা হচ্ছে। চলো এবার আমরা কোদালের সুবিধা জেনে নেই। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কোদাল দিয়ে কি কাজ করা হয়? মাটি আলগা করা হয়, ডেলা ভাঙা হয়, আগাছা দমনে কোদাল ব্যবহার করা হয়। তাহলে আমরা কোদালের কাজগুলি আমরা জানলাম। এটি একটি বিদা, বা গ্রামে আমাদেরকে এগুলো বলা হয় আশ্রা। এটি আগাছার জন্য ব্যবহার করা হয়, আশ্রা বা বিদা। শিক্ষার্থীবৃন্দ একটু দেখে নাও, এটি একটা ভীম, কাঠের হতে পারে, বাঁশের হতে পারে, হাতল, মুঠি, ইস, এখানে কতগুলো লোহার পলক থাকে, লোহার খিলি থাকে। এই খিলিগুলো সংযুক্ত করতে হয়, খিলিগুলো এখানে আসে নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরের ছবিতে তোমরা কি দেখতে পেলে? এটির নাম নিড়ানি। জমির মাটি আলগা করতে এবং আগাছা দমন করতে এটি ব্যবহার করা হয়। চলো নিড়ানি কিভাবে তৈরি করা যায় তা দেখে নিই। একটি কাঠের হাতল, নিড়ানির লোহার সরু অংশটি এই হাতলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, পরে নিড়ানি তৈরি করা হয়। এটি লোহার একটি ফলক বা ফলা কাঠের সাথে যুক্ত থাকে। তারপর জমিতে ব্যবহার করা হয়, ফসলের জমির আগাছা পরিষ্কার করা হয়, জমির মাটি আলগা করা হয়। বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি নাঙ্গলের চিত্রকে বিভিন্ন অংশ চিহ্নিত করে পরবর্তী ক্লাসে উপস্থাপন করবে। নাঙ্গলের সুবিধাগুলো লিখো। মই কি কি কাজে ব্যবহার করা হয়? জোয়ালের সুবিধাগুলো লিখো। প্রধান কয়েকটি কৃষি যন্ত্রপাতির নাম লিখো। নাঙ্গল দিয়ে কি কি কাজে ব্যবহার করা হয়? জোয়ালের সুবিধাগুলি লিখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাঠ 9 দেখো কিভাবে এগুলা দিয়ে কি কাজ করা হয়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা? নিশ্চয় মাছ ধরার কাজ, মাছ ধরার যন্ত্রপাতি। চলো আমরা স্থানীয় মাছ ধরার যন্ত্রপাতিগুলি সম্পর্কে জানি। শিখন ফল, অর্থাৎ আমরা এই পাঠ শেষে মাছ ধরার যন্ত্রপাতি সম্পর্কে বলতে পারবো, স্থানীয় মাছ ধরার যন্ত্রপাতি ব্যবহার করার কৌশল সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, কোন ধরনের মাছ ধরার জন্য কোন ধরনের যন্ত্রপাতি প্রয়োজন তা বলতে পারবো। শিক্ষার্থী বন্ধু, মাছ ধরার যন্ত্রগুলো তোমরা একটু দেখে নাও। এগুলি আমরা মাছ ধরার কাজে আমরা ব্যবহার করে থাকি।
স্থানীয় বিভিন্ন ধরনের মাছ ধরার বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে, তার মধ্যে প্রধান হলো জাল এবং ফলক, বড়শি। জাল 3 ধরনের, জাকি জাল, ঠেলা জাল, খরা জাল। এই 3 ধরনের জাল দিয়ে আমরা মাছ ধরে থাকি পুকুর, নদী, খাল, বিল। জাল দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু, ঝাঁকি জাল। ঝাঁকি জালের উপরের পাদ্য সরু রশি বাঁধা থাকে। দেখো জালের নিচের দিকের লোহার ছোট ছোট কাঠি যুক্ত করা হয় যাতে জাল পানিতে ফেললে তাড়াতাড়ি ডুবে। দেখো জাল নাম্বার, মাছ ধরার সময় খাল, পুকুর, নদীর তীর থেকে রশিটি হাতে রেখে জাল পানিতে ছুঁড়ে মারা হয়। দেখো পরে রশি টেনে জাল তোলা হয়, জালের নিচে অনেক ধরনের মাছ আটকা পড়ে। ঠেলা জাল, এই জাল ঠেলে ঠেলে মাছ ধরতে হয় পিছনের অংশ দিয়ে। ঠেলা জাল 3 কোনা, তাই এটাকে 3 কোনা বাঁশের ফ্রেমে আটকানো থাকে। দেখো পিছন থেকে ঠেলতে হয়। ঠেলা জালে হাতল ধরে পানিতে নেমে সামনের দিকে নিলে এই জালে পুঁটি, খলিশা, চিংড়ি ইত্যাদি মাছ ধরা পড়ে। জাল দেখো খরা জাল প্রিয় শিক্ষার্থী বিন্দু, এটা বড় বড় খাল, নদীর জাল দিয়ে মাছ ধরে। এটা একটি ত্রিভুজাকৃতির জাল যা বাঁশের মাচা থেকে চালানো হয়। জালের গোড়ায় চাপ দিলে এর ভিতরের অংশ পানির প্রায় 1.2 মিটার উপরে উঠে আসে। জালটি নদী বা বিলের মাছের চলাচলের পথে পানিতে ডুবিয়ে রাখা হয়। পলের উপরের দিকের মুখ ছোট ও গোলাকার, পলের নিচের দিকের মুখ বড় ও গোলাকার। উপরের অংশ মুখ গোলাকার, নিচের অংশ গোলাকার। পল বাঁশের শলাকা বা বেত দিয়ে তৈরি। এর নিচে দিকের মুখ বড় ও গোলাকার এবং উপরের দিকের মুখ ছোট ও গোলাকার। পল দিয়ে দেখো কিভাবে মাছ ধরে। পলের উপরের দিকে হাত দিয়ে ধরে অগভীরতে চাপ দিতে হয়। মাছ পলতে আটকা পড়লে পলের ভিতরে ছুটাছুটি করতে থাকে, তারপর হাত ঢুকিয়ে সেই মাছটিকে ধরে ফেলে। পল দেখো কিভাবে পলের ভিতরে হাত ঢুকিয়ে মাছটা ধরে ফেলছে। দল বেঁধে সবাই মাছ ধরতেছে পল দিয়ে। পলের উপরে মুখ দিয়ে হাত ঢুকিয়ে পলের ভিতর থেকে মাছ ধরা হয়। বড়শি দেখো একটি লোহার বাঁকানো লোহার পাত বড়শি, এটা লোহার তৈরি বা স্টিলের তৈরি হতে পারে। এটা ফ্রেম যেটা বড়শিটি আটকা থাকে। বড়শির যত 200 সেন্টিমিটার লম্বা ছিপের প্রয়োজন, এটা বাঁশের হতে পারে, তো বাঁশ দিয়ে তৈরি, বিভিন্ন কাঠ দিয়ে তৈরি করতে পারে শিক্ষার্থীবৃন্দ। বড়শি দেখো ছিপের আগায় সুতো এক প্রান্ত বেঁধে অপর প্রান্ত বড়শির সাথে বাঁধা হয়। বড়শিতে বিভিন্ন ধরনের টোপ লাগিয়ে পানিতে ফেলা হয়, তারপরে তারপরে পানিতে ফেলা হয় এবং সেখানে বড়শিতে মাছ ধরা হয়। বাড়ির কাজ, নিচের প্রাচীন মাছ ধরার কৌশল কোনটি? কোন ধরনের জালের উপরে প্রান্তে সরু রশি দ্বারা বাঁধা থাকে? কোন ধরনের জাল পানিতে নেমে সামনে ঠেলে নিতে হয়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজে এই প্রশ্নগুলো খাতায় লিখে তোমরা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো।
বাসা থাকো, নিরাপদে থাকো। এই তোমাদের 6 এর দ্বিতীয় অধ্যায় শেষ হলো। এগুলো ভালো করে প্রশ্নগুলোর বাড়ির কাজগুলো খাতায় লিখে নিবে। ক্লাস হচ্ছে না, দেরি হচ্ছে।